প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আম জনতার মুখোমুখি। দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। প্রথমে অনুরোধ করি, আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশি নেতাদের হুমকি। আসামের বিজেপি নেতারা বলছেন, আমরা টাইম বোমার উপর বসে আছি। এটা কঠিন ভূ রাজনৈতিক বাস্তবতা। রফিক ভাই, ওরা কি ভয় পাচ্ছে এই আমাদের এই বাংলাদেশি নেতাদের হুমকিতে? ধন্যবাদ ভাই। আসলে ভয় পাওয়ার ব্যাপার না, এটা আসলে ভয় বলতে পারেন, আবার সতর্কতাও বলতে পারেন। আর যে কোনো সন্ত্রাসকেই তো সবাই ভয় পায়, সাধারণ মানুষ কিন্তু সবাই কিন্তু ভয় পায় সন্ত্রাসকে। এখন যদি এরকম ঘটনা কিছু ঘটে, সেক্ষেত্রে তারা তো ভয় পাইতেই পারে। তো ভারত ভয় পাওয়ার তো কারণ নাই কোনো। আমাদের দেশের যে ধরনের কথাবার্তা যাচ্ছে ওদের কাছে, সেই হিসাবে তারা সতর্ক আছে, সতর্ক থাকবে। আমি আজকে আসামের মুখ্যমন্ত্রীর শুনলাম, আসাম না আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার শুনলাম যে তারা এই ব্যাপারে অ্যালার্ট, এবং ওরা সমস্ত কিছু তথ্য আপনার ইয়াতে পৌঁছায় দিচ্ছে দিল্লিতে। দিল্লি সরকার প্রয়োজনীয় কি ব্যবস্থা নিবে সেই ধরনের ইয়াতেই তারা আছে। এবং এখানে তাদের যে সীমান্ত রক্ষী বাহিনী বা ওদের এখানে যে আপনার নতুন করে আপনার সেনাবাহিনী ঘাঁটি করছে, তাদের সাথে এই রেগুলার যোগাযোগ আছে, এবং তারা প্রয়োজনীয় প্রোটেকশন অলরেডি তারা নিয়ে নিচ্ছে অলরেডি। এখন আমাদের পক্ষ থেকে যদি, এই দেশের পক্ষ থেকে যদি কোনো ধরনের বিশৃঙ্খলার উদ্বেগ ঘটানো হয়, সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর এটা যেটা টাইম বোমা, মানে আগে যে অবস্থা ছিল একটা শান্তি প্রিয় ধরনের, অনেক সময় হয় কি দেশের অবস্থা যদি ভালো থাকে, অনেক সময় কিন্তু ওইরকম সিকিউরিটি নিয়ে চলে, রাত দিন 24 ঘন্টা 12টা 1টা 2টা পর্যন্ত ঘোরাফেরা করে। যখন আপনি এখন আমাদের দেশের যে কন্ডিশন, সেই অনুযায়ী তো এখন 10টার পরে 8টার পরে কিন্তু কেউ বাইরে থাকে না, সবাই কিন্তু বাসায় এসে পড়ে আর ভয় পায়। কখন কি হয় বলা যায় না। সেক্ষেত্রে আগে ওদের একটা সুবিধা ছিল যে এখানে কোনো ভায়োলেন্স হওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে তারা নিরাপদে চলাফেরা করছে এই সেই। এখন কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে থাকে, কখন কি ঘটনা ঘটায়, যেহেতু ঘটে প্রায়। আপনি মুম্বাই, আপনার দিল্লিতে ওই দিনের ঘটনা ঘটলো না, অনেক বড় ধরনের ঘটাইতে বললো সিরিজ আপনার ইয়া হইলো, বোমা হামলা হইলো, পেহালগাঁওতে হয়েছে। এখানেও যদি হয় এরকম ভয় থাকতেই পারে তার একটা, এই হিসাবে এই কথাগুলি আসছে আর কি। আর ওরা ভয় পাচ্ছে এটা আপনার বলতে পারবেন না। ভয় তো তারা তো ভারত বাংলাদেশকে ভয় পাবে, এটা তো হাস্যকর জিনিস। সেটা কিভাবে বলবো আমরা, হাস্য, আমি মনে করি হাস্যকর আমাদের। এবং যারা আমাদের দেশের এই উগ্র কথাবার্তা বলতেছে, ওরা আমার কাছে ওদের কথা হাস্যকর মনে হয়, কিন্তু ইন্ডিয়ান জনগণ যারা আছে, ভারতীয় জনগণ, তারা কিন্তু হাস্যকর হিসেবে নিবে না, তারা কিন্তু সিরিয়াসলি নিবে জিনিসটা। 1-2 জন যদি বলতো তাহলে কিন্তু এইগুলি নিয়ে বলতো না। কিন্তু এখন যেহেতু প্রায়ই আপনাদের এরকম কথা আসতেছে, এবং ভারতের আপনার দূতাবাসের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে, ভারতে মিছিল মিটিং হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে, তখন কিন্তু এরা কিন্তু সতর্ক হয়ে গেছে কিন্তু, যে না এরকম ঘটনা ঘটতে পারে আমাদের দেশে। সেই হিসেবে তারাও কিন্তু সতর্ক। আর ভয় পাওয়ার তো কারণেই নাই কোনো। আপনি কি দিয়ে ভয় পাওয়াবেন? আপনি মুখে মুখে আবার ভয় পাওয়াতে পারবেন আপনি তাদেরকে? মুখে তো আপনি অনেক কিছু বলতে পারবেন, আমি তাকে অনেক কিছু বলতে পারবো, কিন্তু বাস্তবতার কি এরকম? বাস্তবতা কি এরকম? আপনি কি এই জিনিসটা চিন্তা করে দেখছেন? বা আমাদের দেশে যারা এরা, শুধু আমাদের এই দেশের যারা এই কাজগুলি করতেছে, ওরা নিশ্চয়ই কোনো বিদেশি চোরের হয়ে কাজ করতেছে। দেশে স্বার্থে কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না, এই ধরনের কথা বলতেও পারে না। অবশ্যই তারা অন্য কোনো দেশের স্বার্থ হয়ে সংশ্লিষ্ট হয়ে কাজ করতেছে। নাহলে এই ধরনের কথা বলার কোনো সুযোগই নেই, কোনো কথার চিন্তাই করতে পারে না কেউ। কোনো দেশপ্রেমিক নাগরিক এই কথা বলতেই পারে না। অবশ্যই তারা বিদেশি অন্য কোনো দেশের চোর হিসেবে কাজ করতেছে, এরকম কথা বলার কোনো সুযোগ নাই। কিভাবে বলবে? কারণ আমরা আমাদের দেশটা আর ভারতের সাথে শক্তি যদি তুলনা করেন, ভারতের সাথে শক্তি বলেন, অর্থনৈতিক বলেন, সব দিকে চিন্তা করেন, তাদের ভৌগোলিক ভাবে চিন্তা করেন, তাদেরকে আমরা কিভাবে এই কথা বলতে? বরং আমরা যে আমাদের দেশের যে লোকগুলি কথা বলতেছে, সেই কথাই ভারত বলতে পারত। কারণ ভারত হলো আমাদের চতুর্দিকে ঘেরাও করা, কিন্তু আমাদের তাদের দেশের যদি নেতৃবৃন্দ বা লোক যদি উল্টা পাল্টা বলতো, তাইলে আমরা এটা ভয় পাইতাম। আর ভারত ভয় পাবে, এটা তো আপনি
হাস্যকর জিনিস এটা। আর আমাদের এখান থেকে যারা বলতেছে এরা হলো রাজনৈতিক ফায়দা লুটার জন্য, নিজস্ব স্বার্থের জন্য। দেখেন যারা এইগুলি কথা বলতেছে, আর ওদের জুতা ছিল না আগে, পায়ে স্যান্ডেল ছিল না, নিজেরা বলতো যে আমরা টিউশনি করে খাই, মেসে থাকি। না এখন রফিক ভাই, আমরা আলোচনাটা সেদিকে যাব না। আমি এই কথাটা বলছি এজন্য যে তারা যে উক্তিটা করেছে যে তারা টাইম বোমার উপরে বসে আছে, বাংলাদেশটাকে তারা অনেকটা টাইম বোমা মনে করতেছে এবং হুমকি ধমকি গুলোকে। যাই হোক রফিক ভাই, আমাদের টাইম অনেক হয়ে গেছে। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু শেষ মন্তব্যটা নিতে চাইবো যে খুব সংক্ষেপে যদি রাশেদ হায়দার ভাই একটু আলোচনা করেন যে বাংলাদেশে বর্তমানে যে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, বেশ এই সময় থেকে মানে তাকে গুলি করার ওই সময় থেকেই একটা উদ্ভূত একটা ভয়ঙ্কর একটা ভয়ের পরিবেশ বাংলাদেশে অলরেডি বিরাজ করছে। অনেক প্রার্থীদেরকে সরকার গান দিচ্ছে, প্রার্থীরা আবার নিরাপত্তাও চাচ্ছে। মূলত একটা আতঙ্কজনক একটা পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে কি নির্বাচন করা কি সম্ভব বলে মনে হয় আপনার? খুব সংক্ষেপে যদি একটু আলোচনা করেন। আপনি মিউট আছেন, আপনি মিউট আছেন। বারবারই বলছি যে এই নির্বাচন হবে না, বাংলাদেশে আসলে নির্বাচন বলতে কিছু হবে না। এটা যারা এখন আপনারা মনে করতেন যারা না ডিক্লেয়ার দিয়ে দিছে নির্বাচন হবে, এই হবে সে হবে, না। নির্বাচন যাতে নির্বাচন একটা ডেট দিছে সরকার বাধ্য হইয়া ইন্টারন্যাশনাল দেখানোর জন্য। ইন্টারন্যাশনাল সবাই করতেছে ইনক্লুসিভ। এদিকে এই যে মৌলবাদী গোষ্ঠী ওরা চায় না যে নির্বাচন, ওরা নিজেরা নির্বাচন চায় না বিধায় আজকে এখন পর্যন্ত যত গন্ডগোল। গানের লাইসেন্স যেটা দিয়ে সেটা হচ্ছে কি জানেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ আর ওই যে আরেকটা আছে না মাহফুজ, এরা এই যে মন্ত্রী থাকা অবস্থায় গান নিছে না, আইন অমান্য করে তারা অস্ত্র শস্ত্র নিছে না। ওই অস্ত্রের লাইসেন্স তো তাহলে ওই দিনই শেষ যেদিন ওনারা পদত্যাগ করছেন। ওনাদের অস্ত্রগুলো বৈধ করবেন কিভাবে? বা যেসব থানা লুটের অস্ত্র বা যেসব অস্ত্র আগে আইনা রাখছেন, ওনারা বলছেন যে বিদ্রোহ করবেন, সশস্ত্র বিপ্লব, ওই অস্ত্রগুলোর বৈধতা দেওয়ার জন্যই অস্ত্রের লাইসেন্সের কথা বলা হয়। নির্বাচন ফিরবাচন আসলে হবে না, এটা হচ্ছে মূলা ঝুলানো। এটা হচ্ছে গাধার সামনে ওই যে গাজর ঝুলাই দিয়ে দৌড়ানো হয়, দৌড়াও তো এখন সবার জনগণের সামনে ওই যে নির্বাচনী মূলা। বিএনপি বুঝে না, হেরাও দৌড়াইতেছে আমরা ক্ষমতায়, আমরা ক্ষমতায়, আমরা ক্ষমতায়। এইটা এই যে এখন এখানে শফিকুর রহমান লন্ডন আসছেন, উনি কেছেন কি ব্রিটিশ সরকারের আমন্ত্রণে, কই এখন পর্যন্ত কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী তো ওনার লগে দেখা করছে এরকম বিবিসি তো কইলো না, আমি দেখিনি। কোন ব্রিটিশ এমপি মন্ত্রী ওনার সাথে জরুরি বৈঠক করছে এরকম কোন নিউজ টিভিতে দেখি নেই। কারণ এখানে তো যে কোনো সরকারি কর্মকাণ্ড দেখায়, তা তো দেখি নেই ভাই।